আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সাইমা সুলতানা, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া। তোমাদের সবাইকে অনলাইন প্রাণীবিদ্যা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হাইড্রা ভালগারিসের যে শিকার করার সাহায্যকারী যে কোষটি, যার নাম হচ্ছে নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষটি কিভাবে কাজ করে, মূলত শিকার ধরতে সাহায্য করে এবং কি করে এর ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গগুলো অংশগুলো বেরিয়ে যায়, সুতা দিয়ে পেঁচিয়ে ধরে, শিকারটিকে কিভাবে আটকে থাকতে সাহায্য করে। এ পর্যন্তই কিন্তু নিডোসাইট কোষটির কাজ শেষ। অর্থাৎ একটি প্রাণীর উপস্থিতি টের পাওয়া এবং সেই প্রাণীটিকে পেঁচিয়ে ধরতে, তাকে অবশ করতে, বিদ্ধ করে রাখতে এর কাজ সাহায্য করা, শুধু এটুকুই নিডোসাইট কোষের কাজ। এবং নিডোসাইট কোষ সাধারণত কোষিকাগুলিতে, এই কোষিকাগুলি এপিডার্মিস স্তরে অবস্থান করে। তো নিডোসাইট কোষটি প্রাণীটিকে ধরতে সাহায্য করলো। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে হাইড্রা কিভাবে এই ধৃত প্রাণীটিকে কিভাবে খাদ্যটিকে গ্রহণ করবে। আমরা আজকের ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটি এখন আমরা দেখি। আজকের ক্লাসে আমরা এখন এই নিডোসাইটের কাজ পরবর্তী যে আলোচনাগুলি করব সেটি হচ্ছে এক হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি। অর্থাৎ নিডোসাইট কোষটি যে প্রাণীটিকে ধরেছে, বিদ্ধ করেছে, সেই প্রাণীটিকে কিভাবে সে তার দেহের ভেতরে গ্রহণ করছে। এরপরে হাইড্রা কর্তৃক গৃহীত খাদ্যের পরিপাক পদ্ধতি, কিভাবে এটি ডাইজেশন হচ্ছে। এবং এই পরিপাক আবার যে দুই প্রকার সাধারণত আমরা দেখব, এই পরিপাকটি অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয়। সেটি অন্তঃকোষীয় বলতে কাকে বোঝাচ্ছে, বহিঃকোষীয় পরিপাক বলতে কাকে বোঝাচ্ছে, সেটি আমরা জানব। এবং অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাকের যে পার্থক্যগুলি সেটি নিয়েও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে খাদ্য, অর্থাৎ হাইড্রা আসলে কি খায়। আমরা অনেক আগে শুরুতেই জেনেছি যে হাইড্রা একটি মাংসাশী প্রাণী। হাইড্রা শিকার ধরে খায়, কার্নিভোরাস। এই হাইড্রার শিকারের মধ্যে হাইড্রা নিজে একটি আণুবীক্ষণিক প্রাণী। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হাইড্রাকে দেখতে হয়। সুতরাং সে আবার কতটুকু প্রাণী বা কি ধরনের খাবার সে খাবে, তো এগুলোর মধ্যে বেশিরভাগ সময়ই হাইড্রা যে খাবারগুলি খায়, আমি এই ছবিগুলো এখানে দেখিয়েছি, এরা মূলত আর্থ্রোপড পর্বের প্রাণী এবং এরাও আণুবীক্ষণিক, এরাও জলে বসবাস করে, জলজ প্রাণী। ফ্রেশ ওয়াটার, মুক্ত পরিষ্কার পানিতে এরাও অবস্থান করে। এই আর্থ্রোপড প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাইক্লপস, এটির নাম হচ্ছে ড্যাফনিয়া। এটি একটি মশার লার্ভা, কিউলেক্স, অ্যানোফিলিস যেরকমই হোক, মশার লার্ভা। ডিম থেকে বেরিয়েই যে বাচ্চাটি বেরোয়, যেটি এখনো পূর্ণাঙ্গ মশাতে পরিণত হয়নি, সেই লার্ভা। এবং চিংড়ির লার্ভা। এছাড়াও হাইড্রা বিভিন্ন প্রকার মাছের ডিম, আরও যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অ্যানেলিড রয়েছে, ছোট ছোট কৃমি জাতীয় প্রাণীদের লার্ভা, এই সকল প্রাণীগুলিকে সচরাচর চলাচল করে এরকম মুক্ত সন্তরণশীল এরকম জীবগুলিকে সে খাবার হিসেবে গ্রহণ করে থাকে হাইড্রা। এবং আমরা এটাও জেনেছি যে হাইড্রা কোনো প্রাণীকে কেটে টুকরো টুকরো করে খায় না, এটি পুরো প্রাণীকে একবারে গলধকরণ করে, কিন্তু জীবটিকে সে অসাড় করে ফেলে। নিডোসাইট কোষে হিপনোটক্সিন নামক এক প্রকার বিষ তার নিডোসাইট কোষের মধ্যে থাকে, যে বিষটি সে এই মুক্ত সন্তরণশীল প্রাণীগুলোর উপরে ফেলে এবং ফেলে এদেরকে অসাড় করে দেয়, কিন্তু জীবটি নড়াচড়া করতে পারে না। ফলে জীবটি সে সহজেই পুরো জীবটিকে একবারে গলধকরণ করে ফেলে। আমরা এটি দেখব কিভাবে সে গলধকরণ করে। তো এটি মূলত হাইড্রার
একটু খাদ্য মানে বাহির থেকে দেখতে গেলে হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি, যেমন এগুলো হচ্ছে টেন্টাকলস বা কোর্সিকা। হাইড্রা এই কোর্সিকা অঞ্চলের যে কোনো একটি কোর্সিকার একটি নিডোসাইট কোষের মধ্যে শিকার প্রাণীটি বিদ্ধ হয়ে থাকতে পারে। যেমন এইখানে এই কোর্সিকার এই নিডোসাইট কোষের মধ্যে এখানে শিকার প্রাণীটি বিদ্ধ হয়ে আছে, ধরা পড়েছে। তারপরে যে কাজটি এখন করবে হাইড্রা, সেটি হচ্ছে যে এই বিদ্ধ অঞ্চলে বিদ্ধ জায়গাটি প্রাণীটিকে সে অন্যান্য যে কোর্সিকাগুলি আছে এই কোর্সিকাগুলির সাহায্য নেবে। কারণ এই প্রাণীটিকে সে এখন তার মুখছিদ্রের কাছাকাছি যে হাইপোস্ট্রোম নামক এলাকা, এই এলাকা এখানে আনার চেষ্টা করবে। কারণ আমরা জানি যে এই হাইপোস্ট্রোম এলাকায় প্রচুর গ্রন্থিকোষ নিঃসৃত হয়ে এনজাইম নিঃসৃত হয় এবং জায়গাটি পিচ্ছিল হয়ে পড়ে। এবং এই উদ্দীপনাটি বা এই পিচ্ছিলের যে কাজটি, এটিও কিন্তু কোনো একটি প্রাণী ধরা পড়ার পরে এই গ্রন্থিকোষগুলি এখানে বেশি করে আরও এনজাইম নিঃসৃত করতে শুরু করে, ফলে এনজাইম বা মিউকাস নিঃসৃত করতে শুরু করে, ফলে জায়গাটি অনেক পিচ্ছিল হয়ে পড়ে এবং মুখছিদ্রটিও বেশ ইলাস্টিসিটি সম্পন্ন, ফলে এটি বেশ বড় ধরনের করে নিজের মুখছিদ্রটিকে বড় করে ফেলতে পারে, যাতে এদের দেহের আকারের চেয়েও বড় কোনো প্রাণীকে এরা দেহের ভিতরে প্রবেশ করাতে পারে। এভাবেই এই দেখো সবগুলো কোর্সিকাগুলি মিলিয়ে এই খাবারটিকে এরা মুখের কাছাকাছি এনেছে এবং খাবারটি অলরেডি ভিতরে চলে গেছে। আমরা একটি অ্যানিমেশন দেখব যেখানে খাবারটি কিভাবে ভিতরে চলে যায় সেটি আমরা দেখব। যেমন যখন খাবারটি ভেতরে চলে যায়, যেমন এখানে ড্যাফনিয়া যে প্রাণীটি আমরা খাদ্য হিসেবে দেখিয়েছিলাম, সেই ড্যাফনিয়াকে দেখানো হচ্ছে। ড্যাফনিয়া যখন দেহের ভিতরে চলে যায় তখন ড্যাফনিয়া পুরো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একদম অবিকৃত অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ তার দেহ কোনো টুকরো টুকরো হয়নি, পুরো ড্যাফনিয়াটিকে সে গিলে ফেলেছে। এটা লম্বচ্ছেদ করা হয়েছে হাইড্রাকে, অর্থাৎ হাইড্রার দেহের ভেতরের এই যে বড় একটি ক্যাভিটি দেখা যাচ্ছে, এই ক্যাভিটিটার নামই হচ্ছে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই ক্যাভিটির সংস্পর্শে যে কোষ স্তরটি থাকে সেটির নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আমরা জানি গ্যাস্ট্রোডার্মিস যে এই দুই পাশের যে কোষের স্তর, এই স্তরটির নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এটিকে যদি আমরা বড় করে দেখি তাহলে দেখতে পাবো, ধরো এখানে এটা হচ্ছে সিলেন্টেরন আর এটা হচ্ছে এপিডার্মিসের কোষের স্তর। এপিডার্মিস স্তর যেটা বাহির থেকে দেখা যাচ্ছে যে স্তরটি, আর এটি হচ্ছে দেহের ভেতরকার যে গ্যাস্ট্রোডার্মিসের স্তর সেটি, অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলি এখানে সজ্জিত অবস্থায় থাকে। আমরা পরবর্তীতে খাদ্যের পরিপাক পদ্ধতি যখন দেখব, এই ছবিটি আমরা আবার দেখব, কারণ এখানে সিলেন্টেরনের মধ্যে খাবারটি যখন থাকে তখন গ্যাস্ট্রোডার্মিসের বেশ কিছু কোষ এই খাবারটি পরিপাক করতে সাহায্য করে। তো সেটি আমরা দেখব। মোটামুটি এভাবে খাদ্য কোষিকাগুলি মিলিয়ে একটি পুরো প্রাণীটিকে ধরে তারা দেহের ভিতরে একদম ঢুকিয়ে দেয়। তারপরে শুরু হবে পরিপাক পদ্ধতি। কিন্তু তার আগে আমরা একটি অ্যানিমেশন দেখব যে কিভাবে এটি খাদ্যটি সে গিলে ফেলার চেষ্টা করে। এটি একটি হাইড্রার কোর্সিকা অঞ্চলটিকে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখানো হচ্ছে। এই অঞ্চলটিতে এই কোর্সিকাগুলিতে প্রচুর পরিমাণে নিডোসাইট কোষ সহ বিভিন্ন প্রকার এপিডার্মিসের কোষ দেখা যায়। এখানে একটি মসকিউটো লার্ভার দেখা যাচ্ছে। মসকিউটো লার্ভার সংস্পর্শে বা আশেপাশে যখন থাকে তখন আমরা জানি যে নিডোসাইট কোষগুলি উদ্দীপ্ত হয়ে পড়ে এবং নিডোসাইট কোষের নিডোসিলটি স্পর্শ করা মাত্র এর ভেতরকার যে নেমাটোসিস্ট সেটি বেরিয়ে আসে এবং নেমাটোসিস্ট বেরিয়ে আসা মাত্র তার বারবিউল দিয়ে এটিকে বিদ্ধ করে ফেলে, যেটি আমরা গত ক্লাসে জেনেছি। এবং বারবিউল দেওয়ার পরে এরপরে যেটা মূল কাজ করে, সূত্রকের প্রান্তদেশ দিয়ে এরা এর উপরে হিপনোটক্সিন নিক্ষেপ করে এটিকে অসাড় করে ফেলে
এবং এটিকে আটকে ফেলে। এই আটকানো পর্যন্ত নিডোসাইট কোষের কাজ শেষ হয়ে যায়। এরপরে অন্যান্য যে কোষিকাগুলি টের পেয়ে যায় যে একটি প্রাণী আটকে গেছে একটি কোষিকা অঞ্চলে, তখন অন্যান্য কোষিকাগুলি মিলে এই মসকিউটো লার্ভাটিকে ধরে তার মুখছিদ্রের কাছাকাছি আনার চেষ্টা করছে এবং মুখছিদ্রের কাছাকাছি প্রায় অনেকটাই তার দেহের ভিতরে মুখছিদ্রের মধ্য দিয়ে এই মসকিউটো লার্ভাটি প্রায় চলে গেছে। এই যে এটি হচ্ছে হাইডার দেহ। হাইডার দেহের ভেতরে যে কমলা কালারের ব্রাউন কালারের যে দেখা যাচ্ছে যে অংশটি, এটি হচ্ছে মসকিউটো লার্ভা, অলরেডি চলে গেছে। এটি হচ্ছে মসকিউটো লার্ভার শেষ মাথার অংশটি, যেটি এই মুহূর্তে একটু পরে এই মুখছিদ্রের মধ্য দিয়ে এখন দেহের ভেতরে ট্রান্সমিট হবে। এটি হচ্ছে মসকিউটো লার্ভাটির মুখছিদ্র, আর দেহের অংশগুলি অলরেডি তার দেহের ভেতরে চলে গেছে। যেহেতু আমরা জানি প্রায় হাইডারটি স্বচ্ছ কালারের, ফলে তার দেহের ভিতরে যে খাদ্যগুলি চলে যায় তার দেহের কালারটিও ডিপেন্ড করে, তার দেহের কালারটিও চেঞ্জ হতে শুরু করে। বেশ, এইভাবে একটি হাইড্রা একটি বড় একটি মসকিউটো লার্ভা বা তার এই ধরনের খাবারগুলিকে তার দেহের ভিতরে পুরোটা প্রাণীকে সে একবারে গলধকরণ করে ফেলে। এরপরে খাদ্য গ্রহণ করবার পর এখন যে প্রশ্নটি আসবে সেটা হচ্ছে খাদ্যটি পরিপাক করবার যে ব্যাপার। পরিপাক আলোচনা করার পূর্বে পরিপাকটি আসলে কেন প্রয়োজন, খাদ্যটা আমরা কেন খাই? খাদ্য খাই আমাদের দেহে শক্তি, যে এটিপিগুলো আমাদের প্রতিটি কোষ এটিপি চায়। আমাদের যে কোষগুলো মানে যে কোষগুলো দিয়ে তৈরি অঙ্গ তন্ত্র, এই যে অঙ্গগুলি যতগুলো কোষ দিয়ে তৈরি তার প্রত্যেকটি কোষই খাবার চায়। খাবার বলতে এটিপি চায়। এই এটিপিটি পেতে গেলে আমরা জানি উদ্ভিদ প্রাণীর পার্থক্য আমরা জেনেছি যে প্রাণীকে কোনো একটি খাবার খেতে হবে, তার কারণ তার দেহে খাদ্য তৈরির কোনো পদ্ধতি নেই। তো সে কারণে এই খাবারটি যে খেলো এটিকে একদম পরিপাক, তারপরে শেষ পর্যন্ত গ্লুকোজ হয়ে যেতে হবে, সেখান থেকে এটিপি উৎপাদিত হবে। তো এই জন্যই আমরা পরিপাক করার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে পুষ্টি। যেটির কারণে মূলত আমরা এই খাদ্যটিকে গ্রহণ করলাম বা প্রাণী খাদ্যটিকে গ্রহণ করলো। পুষ্টি মানে হচ্ছে প্রাণী যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, পরিপাক, পাচিত খাদ্য, পাচিত বলতে পরিপাক হয়ে যাওয়ার পর যে খাবারটি থেকে গেল, খাবারের অংশগুলি হয়ে গেল, খাবারটি পরিপাক হয়ে যাওয়ার পরে যা হয়ে গেল তাকেই বলা হচ্ছে পাচিত খাদ্য। পাচিত খাদ্য শোষণের পর, শোষণ বলতে কোষ কর্তৃক গ্রহণ করবার পরে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন ইত্যাদি কার্যকলাপ করে এবং খাদ্যের অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেয়, তাকে বলা হচ্ছে পুষ্টি। অর্থাৎ পুষ্টি একটি বেশ বড় জটিল একটি সামগ্রিক প্রক্রিয়া, আর পরিপাক হচ্ছে পুষ্টি প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে পরিপাক। কারণ পুষ্টির মধ্যে পরিপাক রয়েছে, এর মধ্যে শোষণ রয়েছে, আত্তীকরণ রয়েছে, তারপর আবার অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেওয়া রয়েছে। সুতরাং পুষ্টিটি একটি বৃহৎ প্রক্রিয়া যার মধ্যে একটা অংশ হচ্ছে পরিপাক। এখন আমরা যদি আসি তাহলে পরিপাক কাকে বলে, পরিপাক দিয়ে শুরু করা যাক। এখন পরিপাক যে খাবারটি সে গ্রহণ করলো সেই খাবারটি মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে তৈরি। মানে খাবারটি বলতে তা যে প্রাণীটি সে খেলো সেই প্রাণীটির দেহ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি দিয়ে তৈরি এবং CHO, এই CHO জৈব উপাদান। সুতরাং খাবারগুলি হচ্ছে জৈব উপাদান, আর এই খাবারটিকে পরিপাক করে একদম শেষ পর্যন্ত গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল রূপে ভাঙতে যে জিনিসগুলোর প্রয়োজন হয় তার নাম হচ্ছে এনজাইম, আর এনজাইমটি হচ্ছে একটি রাসায়নিক উপাদান। সুতরাং এই পরিপাক পদ্ধতিতে যেমন লাগে খাদ্যটি অর্থাৎ জৈব উপাদানটি, তেমনি লাগে এনজাইম অর্থাৎ রাসায়নিক উপাদান। সুতরাং এই পরিপাক প্রক্রিয়াটির ব্যাপারটি হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। খাবারগুলি হচ্ছে জৈব উপাদান, আর যে এনজাইমগুলি এটিকে ভাঙতে লাগছে সেটি হচ্ছে রাসায়নিক উপাদান। ফলে এই প্রক্রিয়াটি হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
জটিল জৈব খাদ্যবস্তু। জটিল বলা হচ্ছে কেন, যে একটি খাবার যখন একটু বৃহৎ বড় ধরনের খাবার, বৃহৎ, যখন সেখানে কার্বন, প্রোটিন এর অণুগুলি পলিমার চেইন অবস্থায় থাকে, অর্থাৎ অসংখ্য কোটি 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 কার্বোহাইড্রেট প্রোটিনের অণুগুলি মালার মতো সারিবদ্ধ, শুধু মালাই নয়, পাশাপাশি আরও সংযুক্ত অবস্থায় থেকে একটা জটিল আকার ধারণ করে। যে জটিল আকারটি, যে খাবারটিকে, কোষ তো আমাদের ছোট ছোট কোষ, এই ছোট ছোট আণুবীক্ষণিক কোষের পক্ষে অত বড় জটিল খাবারগুলি, জটিল বলতে ওই যে অণুগুলির সম্মিলনে তৈরি হওয়া চেইনের দ্বারা পলিমার যে তৈরি হয়েছে যে খাবারটি, সেটিকে পুরোপুরিটা কোষ কর্তৃক শোষণ করা সম্ভব হবে না। এজন্যই পরিপাকের প্রয়োজন হচ্ছে। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জটিল খাবারগুলি বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে 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 এমন তরল এবং সরলে পরিণত হবে যখন সেটি কোষ কর্তৃক শোষণের উপযোগী হবে, অর্থাৎ কোষ যখন তাকে গ্রহণ করে তার এটিপি উৎপাদনের প্রক্রিয়া, যে শ্বসন যে কাজটি, সেটি করতে পারবে। সেই পর্যন্ত ধাপটিকে বলা হচ্ছে পরিপাক। অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল জৈব খাবার বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে তরল, সরল এবং কোষের পক্ষে শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়, সেই পর্যন্ত প্রক্রিয়ার সেই পর্যন্ত অংশটিকে বলা হয় পরিপাক। পরিপাক শুধু এটুকুই, জটিল খাবারগুলি ভেঙে 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 তরল এবং সরল হচ্ছে। কিন্তু সরল আমরা কখন বলবো, যে পর্যায়ে কোষটা সেই খাবারের অংশটিকে গ্রহণ করতে পারবে, তার ভেতরে তার প্লাজমা মেমব্রেন দিয়ে কোষের ভেতরে নিতে পারবে, যার কারণে পরবর্তীতে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র সে চালাতে পারে, যার ফলে সেখানে এটিপি উৎপন্ন হতে পারবে। তাহলে কোষের পক্ষে গ্রহণ করতে গেলে বড় বড় জটিল খাবারগুলিকে পারবে না যেহেতু গ্রহণ করতে, এই কারণেই পরিপাকের আসলে প্রয়োজন হয় এবং সেখানে বিভিন্ন প্রকার এনজাইমের লাগে। তো এখানে এই পরিপাক প্রক্রিয়াটি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। বড় বড় প্রাণীদের ক্ষেত্রে আরও বেশি জটিল, কারণ তারা আরও বেশি জটিল খাবার গ্রহণ করে। তো সেখানে তাকে সরল করতে গেলে অবশ্যই বিভিন্ন প্রকার অঙ্গ লাগে, তন্ত্র লাগে, পরিপাক তন্ত্র। কিন্তু আমাদের হাইড্রা খুবই ছোট্ট একটি আণুবীক্ষণিক প্রাণী, যে অবশ্যই বহুকোষী, যার কোষ অনেকগুলো আছে ঠিকই, কিন্তু সেই কোষগুলি দিয়ে অঙ্গ তৈরি, তন্ত্র তৈরি, এগুলি করাটা আসলে সম্ভব হয়নি, বা সেই পর্যন্ত তার দেহে কোষের সংখ্যাগুলি সেরকম নয়, অত বেশি নয়। সুতরাং এদের দেহে পরিপাকটি উন্নত প্রাণীর মতো পরিপাকের যে তন্ত্র অঙ্গ বা পরিপাক তন্ত্র থাকে, এরকমটা নেই। এদের পরিপাকটি বেশিরভাগটাই সংঘটিত হয় তার যে সিলেন্টেরন আমরা দেখলাম গত ছবিতে, হ্যাঁ, এই যে এখানে এই যে সিলেন্টেরন ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যেই মূলত তার পরিপাকটি সংঘটিত হয়ে থাকে। কিন্তু এদের পরিপাকটি দুইভাবে সংঘটিত হয়। এর একটি পরিপাকের নাম হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আরেকটির নাম হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এটি কি, এই দুই পরিপাক কাকে বলছে, কি কেন বলা হচ্ছে এদেরকে এরকম, বা কেনই বা প্রয়োজন এদেরকে এরকম দুইভাবে পরিপাক করানোর, সেটি আমরা এখন দেখি। হ্যাঁ, এটি হচ্ছে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় মানে শব্দটি বিশ্লেষণ করলেই বোঝা যাচ্ছে যে কোষের বাইরে কোনো একটি জায়গায়। বহিঃকোষীয় পরিপাক অর্থাৎ যখন পরিপাক প্রক্রিয়াটি কোষের বাইরে কোনো একটি অঙ্গ, কোনো একটি থলি, কোনো একটি ফাঁকা জায়গা, কোনো একটি গহ্বর, এরকম জায়গাতে পরিপাক প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তখন তাকে বলা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। আমাদের মতো উন্নত প্রাণীদের ক্ষেত্রে বেশিরভাগই আমাদের মতো উন্নত মানে এরকম মানুষ সহ আর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে বেশিরভাগই পরিপাক হচ্ছে বহিঃকোষীয় পরিপাক হয়, কারণ সেটা একটি অঙ্গে পরিণত হয়ে যায়। যেমন আমাদের পাকস্থলী একটা থলি, তারপর ডিওডেনাম একটি নালী, এই নালীটির মধ্যে, পাকস্থলীর মধ্যে মুখগহ্বর ক্যাভিটি, এই গহ্বরের মধ্যে পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়। সুতরাং আমাদের পরিপাকটি আসলে বহিঃকোষীয় পরিপাক। কিন্তু হাইড্রার ক্ষেত্রে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় দুই ধরনের পরিপাকই লাগে। তো এদের ক্ষেত্রে বহিঃকোষীয় পরিপাক অর্থাৎ এই যে সিলেন্টেরন
এই যে ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে যে পরিপাকের যে অংশটুকু সম্পন্ন হয় সেই অংশটুকুকে বলা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। এই বহিঃকোষীয় পরিপাক করতে এর যে কাজ লাগে তা হচ্ছে এই গ্যাস্ট্রোডার্মিসের কিছু কোষের সাহায্য লাগে। আমরা জানি গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে 5 ধরনের কোষ থাকে। আমরা একদম হাইড্রার ক্লাস যে 1 নম্বর ক্লাসটি নেওয়া হয়েছিল সেখানে কোন কোষের স্তরে কোন ধরনের কোষ থাকে, কয় ধরনের, তা আমরা আলোচনা করেছি। তো এখানে গ্যাস্ট্রোডার্মিসের কোষের মধ্যে আমরা দুটি বিশেষ ধরনের কোষের কথা বলবো। একটা হচ্ছে পুষ্টিকোষ। পুষ্টিকোষ অর্থাৎ এই পরিপাকের কাজের সঙ্গেই জড়িত যে কোষ, এটি নাম হচ্ছে পুষ্টিকোষ। এটি আবার 2 ধরনের। একটা হচ্ছে ফ্লাজেলেটেড কোষ, মানে যে কোষটির ফ্লাজেলা রয়েছে। আরেকটি হচ্ছে অ্যামিবয়েড কোষ, যে কোষটি খাদ্যের কণাগুলিকে দেহের মানে কোষের ভেতরে ঢুকিয়ে নিতে পারবে, ক্ষণপদ তৈরি করে ওই ক্ষণপদের মাধ্যমে এই খাবারগুলিকে সে কোষের মধ্যে ঢুকে নিতে পারবে, এই ধরনের কোষ। এটাকে বলা হচ্ছে ক্ষণপদীয় কোষ। 2 ধরনের কোষ, একটা হচ্ছে পুষ্টিকোষ, একটা হচ্ছে ফ্লাজেলেটেড কোষ, যার মাথার সামনে দিয়ে ফ্লাজেলা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ফ্লাজেলেটেড কোষ, এবং বেশিরভাগই গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ কোষগুলি কিন্তু এই পুষ্টিকোষ। আরেকটি কোষ রয়েছে পুষ্টিকোষেরই আরেকটি কোষ, সেটা হচ্ছে ক্ষণপদীয় কোষ, যারা ক্ষণপদ তৈরি করে খাবারের কিছু কিছু অংশ কোষের ভেতরে নিতে পারে এরা। আর এক ধরনের কোষ এখানে পরিপাকে লাগবে, তা হচ্ছে গ্রন্থি কোষ। এই যে এখান থেকে গ্রন্থি কোষ, গ্রন্থি কোষগুলি থেকে বিভিন্ন প্রকার এনজাইম, খাদ্য পরিপাককারী বিভিন্ন প্রকার এনজাইম নিঃসৃত হতে থাকে, বিশেষ করে পেপসিন। কারণ এই ধরো এটা হচ্ছে ক্যাভিটি, মানে এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে সিলেন্টেরনের মধ্যে যখন একটি পুরো প্রাণী চলে আসে তখন এই হাইটা পুরো দেহটিকে সংকুচিত মানে মোচড়ামুচড়ে অর্থাৎ সংকোচন প্রসারণ করতে থাকে তার পুরো দেহটিকে। ফলে পুরো দেহ সংকোচন প্রসারণ করার কারণে অবশ্যই এই যে দেহের ভিতরে চলে যাওয়া এই প্রাণীটির উপরে চাপ সৃষ্টি হবে, ফলে প্রাণীটি কিন্তু এখন টুকরো টুকরো হবে, ভাঙবে। এছাড়াও এই যে ফ্লাজেলেটেড যে কোষগুলির ফ্লাজেলাগুলি আছে, একই সঙ্গে এই ফ্লাজেলাগুলি 2 ধারের গ্যাস্ট্রোডার্মিসের 2 ধারের এই পাশ থেকেও 2 ধারের ফ্লাজেলাগুলি এই খাবারটিকে ঘোরাতে থাকে, বারবার করে ঘোরাতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে দেহ প্রাচীরটিও সংকুচিত প্রসারিত হতে থাকে। ফলে খাবারটি এই আঘাতে এ সকল জিনিসপত্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ কিন্তু আসলে অনেকটা যান্ত্রিকভাবে হয়ে যাচ্ছে। এটা কিন্তু যন্ত্র দ্বারা মানে যান্ত্রিক কাজ করা হচ্ছে, এখনো কিন্তু কেমিক্যালগত কাজ অর্থাৎ রাসায়নিক উপাদান কিন্তু এখনো এটার সঙ্গে আসেনি। এবার খাবার যখন কিছুটা টুকরা টুকরা হয়ে যাবে, এরপরে এই যে গ্রন্থিকোষ নিঃসৃত এনজাইম, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার পরিপাক করবার জন্য, আমরা জানি প্রাণীগুলো আসলে প্রোটিন লিপিড দ্বারা তৈরি। সুতরাং প্রোটিন জাতীয় খাবারটি পরিপাক করবার জন্য যে এনজাইমটি বেশি লাগে পেপসিন, এই পেপসিনই বেশিরভাগ ক্ষেত্রে গ্রন্থিকোষ নিঃসৃত করে, কারণ এই সিলেন্টেরনের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যটি পরিপাক হয়, লিপিড জাতীয় খাদ্যের কিন্তু সিলেন্টেরনের মধ্যে পরিপাক হয় না। সুতরাং প্রোটিন জাতীয় খাবার এইখানে এই এনজাইম দ্বারা রাসায়নিকভাবে বিক্রিয়া করবার পর এটা পলিপেপটাইড অর্থাৎ যে প্রোটিনের যে বৃহৎ অণুটি ছিল, পলিমার ছিল, তা ভেঙে ভেঙে অর্ধ পরিপাক অর্থাৎ অর্ধেকভাবে ভাঙতে পারলো। আর লিপিডের কোনো পরিবর্তনই হলো না, জাস্ট লিপিডগুলো টুকরো টুকরো হয়ে থাকলো। এটার কোনো পরিপাক এখনো রাসায়নিকভাবে এটা পরিপাকটি শুরু হয়নি সিলেন্টেরনের মধ্যে। শুধুমাত্র প্রোটিনগুলি পলিপেপটাইড হলো। কিন্তু আমরা জানি প্রোটিন জাতীয় খাবারের কোষ কর্তৃক গৃহীত হবার যে ধাপ তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড নয়। অর্থাৎ প্রোটিনগুলো যে পলিপেপটাইড হয়ে গেল, পলিপেপটাইড হওয়ার সত্ত্বেও কোষ কিন্তু ওই পলিপেপটাইডটিকে এটিপি উৎপাদনের কাজে ব্যবহার করতে পারবে না, কারণ কোষের পক্ষে পলিপেপটাইডটিও বেশ বড় একটি অণুবিশিষ্ট পলিমার, সুতরাং ওটিকেও সে গ্রহণ করতে পারবে না। তার মানে এটা এখনো পরিপাকের শেষ ধাপ পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ এই সিলেন্টেরনের মধ্যে কেবলমাত্র প্রোটিন জাতীয় খাবারটি পলিপেপটাইডে পরিণত হচ্ছে, কিন্তু লিপিডগুলো জাস্ট টুকরো টুকরো হয়ে আছে, কোনো পরিপাক কিন্তু শুরু হয়নি। এই যে পরিপাকের এইটুকু অংশ, এই অংশকে বলা হচ্ছে
বহিঃকোষীয় পরিপাক বা এক্সট্রা সেলুলার ডাইজেশন। কারণ এটি সংঘটিত হলো কোষের বাইরে, কোষের ভেতরে নয়, কোষের বাইরে একটি গহ্বরের মধ্যে, একটি ক্যাভিটির মধ্যে, যার নাম হচ্ছে সিলেন্টেরাম। সুতরাং এই পরিপাকের অংশটুকুর নাম হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। এখন অন্তঃকোষীয় কেন লাগবে? কারণ ওই যে বললাম যে এখনো পরিপাকের শেষ ধাপটি হতে পারেনি, যার ফলে ওই পলিপেপটাইডটিকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে এবং লিপিড জাতীয় খাবারগুলিকে পরিপাক করতে এই খাবারগুলিকে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। কারণ সেই এমন একটি কোষ রয়েছে, অ্যামিবয়েড কোষ, ক্ষণপদীয় কোষ, যেই কোষের সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে আরও এনজাইম রয়েছে, যে এনজাইমগুলি এই লিপিড জাতীয় খাবারগুলি এবং পলিপেপটাইডটিকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে পারবে। এটি আমরা দেখি। এটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এই যে এগুলো হচ্ছে সিলেন্টেরন, সিলেন্টেরনের মধ্যে খাবারের অণুগুলি এভাবে টুকরো 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 হয়ে আছে। একগুলো হচ্ছে পলিপেপটাইড, আর একগুলো হচ্ছে লিপিডের অংশ। এগুলো হচ্ছে পলিপেপটাইড, প্রোটিনগুলো ভেঙে ভেঙে এইরকম হয়ে আছে, আর এগুলো হচ্ছে লিপিড অংশ। এই অংশগুলি এখন অ্যামিবয়েড কোষ কর্তৃক গৃহীত হবে। এই যে এগুলো হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলি, ফ্লাজেলা বিশিষ্ট কোষ এবং অ্যামিবয়েড কোষ। এই অ্যামিবয়েড কোষগুলির অভ্যন্তরে এখন খাবারগুলি প্রবেশ করবে। যেই মাত্র খাবারের অণুগুলি অ্যামিবয়েড কোষ বা ক্ষণপদীর মাধ্যমে এখানে এই যে রেড কালারের লিপিড জাতীয় খাবারগুলি এগুলি এই কোষের মধ্যে প্রবেশ করবে, সেই মাত্র এখানে একটি খাদ্য গহ্বরের তৈরি হবে কোষের মধ্যে। কোষ বলতে এই অ্যামিবয়েড কোষের মধ্যে খাদ্য গহ্বরের তৈরি হবে এবং খাদ্য গহ্বরের মধ্যে সাইটোপ্লাজমের থাকা, মানে এই কোষের, এই যে অ্যামিবয়েড কোষ, এই কোষের সাইটোপ্লাজমে থাকা প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যে এনজাইমগুলি প্রোটিনের যে পলিপেপটাইডগুলি, এই পলিপেপটাইডগুলিকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে এবং লিপিড জাতীয় খাদ্যগুলিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। যেই পরিপাকের অংশটা এই কোষের অভ্যন্তরে সম্পন্ন হলো, এই পরিপাকের অংশটিকে বলা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এখন এই দুইটি পরিপাকের মধ্যে আমরা যে আলোচনা করলাম, এই দুটি পরিপাক, একটি পরিপাক হচ্ছে বহিঃকোষীয়, কোষের বাইরে সিলেন্টেরনের মধ্যে, আরেকটি পরিপাক হচ্ছে অন্তঃকোষীয় বা কোষের ভেতরে। এই দুই পরিপাকের মধ্যে যে আলোচনাটি করা হলো, সেটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে বলে তোমরা মনে করো? এটি আমি ক্লাসে সামনাসামনি যখন আমরা ক্লাস নিতাম, তখন অবশ্যই আমরা এটি তোমাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করতাম। যেহেতু সেই সুযোগ নেই, সুতরাং আমরা স্লাইডে যাই। ইন্ট্রাসেলুলার ডাইজেশন মানে হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক এবং এক্সট্রাসেলুলার ডাইজেশন মানে হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। ইন্ট্রাসেলুলার ডাইজেশন কোথায় সংঘটিত হয়? এটি সংঘটিত হয় গ্যাস্ট্রোডার্মিসের এক ধরনের কোষ, যার নাম হচ্ছে অ্যামিবয়েড কোষ বা ক্ষণপদীয় কোষ। এই কোষের অভ্যন্তরে পরিপাকের এই অংশটি সংঘটিত হয়, এজন্য এটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। আর এক্সট্রাসেলুলার ডাইজেশন কোথায় সংঘটিত হয়? এটি সংঘটিত হয় সিলেন্টেরনের মধ্যে, অর্থাৎ কোষের বাইরে একটি গহ্বর যার নাম সিলেন্টেরন, সেখানে সংঘটিত হয় বিভিন্ন প্রকার গ্রন্থিকোষ নিঃসৃত এনজাইম দ্বারা এবং যান্ত্রিক উপায়েও অনেকটা, অর্থাৎ ওই দেহের সংকোচন প্রসারণ এবং ফ্লাজেলার মাধ্যমে, এটি যে ঘূর্ণন বা ফ্লাজেলার মাধ্যমে এই খাবারগুলির উপরে যে চাপ সৃষ্টি করা, এগুলো যান্ত্রিক উপায়। এই উপায়ে যেখানে সংঘটিত হয় সেটার নাম হচ্ছে এক্সট্রাসেলুলার ডাইজেশন। আর এখানকার যে এনজাইমটি এখান থেকে পাওয়া যায় এই ইন্ট্রাসেলুলার ডাইজেশনের ক্ষেত্রে, সেখানে এই ইন্ট্রাসেলুলার ডাইজেশনে ওই কোষের, ক্ষণপদীয় কোষের ভেতরকার যে সাইটোপ্লাজম রয়েছে, এই সাইটোপ্লাজম থেকে এনজাইমগুলি নিঃসৃত হয়। আর এক্সট্রাসেলুলার মানে বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে কোথা থেকে এনজাইমটি আসে? গ্রন্থি কোষ নামক একটি কোষ রয়েছে গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে, যে গ্রন্থি কোষ থেকে এনজাইম নিঃসৃত হয়, যেখানে পরিপাকটি সেই পরিপাকে সাহায্য করে থাকে। আর
এখানে যেটা পরিপাকের পর যেটি হলো, এটি ডিফিউজ হয়ে যায়, ব্যাপিত হয়ে যায় পুরো সাইটোপ্লাজমের মধ্যে। কিন্তু এখান থেকে যে পরিপাকের পর যে অংশগুলি থাকলো, এটি মূলত বিভিন্ন প্রকার ক্ষণপদীয় কোষ কর্তৃক গৃহীত হয়। ক্ষণপদীয় কোষ কর্তৃক গৃহীত হয় কারণ এখানে যে পরিপাকের পর যে অংশগুলি তৈরি হয় তা কিন্তু এখনো পুরোপুরি সকল কোষ কর্তৃক গ্রহণের উপযোগী হয় না। কারণ আমরা আগেই বলেছি সেখানে পলিপেপটাইড চেইন তৈরি হয়, যারা এখনো কিন্তু সবগুলো কোষ কর্তৃক গৃহীত হওয়ার উপযোগী হয়ে উঠতে পারেনি। মোটামুটি এরকমই হচ্ছে এটি একটি ইউনিসেলুলার অর্গানিজম। সাধারণত ইন্ট্রাসেলুলার গ্রাজুয়েশনগুলি সাধারণত এককোষী প্রাণীদের, কারণ এককোষী প্রাণীদের তো আসলে একটি কোষই হচ্ছে দেহ। সাধারণত অন্তঃকোষীয় পরিপাক এককোষী প্রাণীদের ক্ষেত্রে, নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এটি বেশি বেশি ঘটে থাকে। এখন এটি তো এককোষী নয়, এই হাইডাটি আসলে বহুকোষীয়, কিন্তু বহুকোষীয় হলেও আমরা আগেই বলেছি বহুকোষীয় হলেও কোষগুলি দ্বারা কোনো অঙ্গতন্ত্র বা বড় কোনো অংশ তৈরি হতে পারেনি, যারা আসলে পুরোপুরিভাবে কোনো একটি কোষের বাইরে পরিপাকটি সম্পূর্ণরূপে শেষ করবার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। এজন্যই হাইডাতে দুই ধরনের পরিপাকই দেখা যাচ্ছে, বহিঃকোষীয় দেখা যায় এবং অন্তঃকোষীয় দেখা যায়। কিন্তু বহিঃকোষীয় পরিপাকটি আসলে বড় বড় প্রাণী যারা যাদের যে কোষগুলি মিলিয়ন বিলিয়ন কোষ রয়েছে তাদের দেহে, এবং কোষগুলি দ্বারা বিভিন্ন প্রকার অঙ্গ তৈরি হয়, সুতরাং সেই অঙ্গগুলি যথেষ্ট সক্ষম পুরোপুরি খাদ্যটিকে পরিপাক করবার জন্য। তাদের ক্ষেত্রে শুধুমাত্র বহিঃকোষীয় পরিপাকটি তাদের ক্ষেত্রে হয়ে থাকে, আর অন্তঃকোষীয় পরিপাকটি শুধুমাত্র এককোষীয় প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এরা যেহেতু এককোষী প্রাণীর মতো এত নিম্ন শ্রেণীরও নয়, আবার উন্নত বহুকোষীয় প্রাণীদের মতো অতটা উন্নতও নয়, সেজন্যই হাইডার দেহে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় ধরনের প্রক্রিয়ায় লাগছে পুরো পরিপাক প্রক্রিয়াটি সম্পন্ন করবার জন্য। আশা করছি হাইডার পরিপাক পদ্ধতি সম্পর্কে তোমরা কিছুটা হলেও জানতে পেরেছ, এবং তোমরা যদি এটি থেকে পুরোপুরি ফল পেতে চাও তাহলে অবশ্যই আমরা যে ক্লাসটি নিলাম এটার পরপরই তোমাদের যে বইয়ের কথা বলা আছে এই বইটি তোমরা পড়বে। তাহলে তোমাদের আমার ক্লাসের সঙ্গে বইটার একটা সমন্বয় তৈরি হবে এবং তোমাদের মধ্যে কিছুটা এ সম্পর্কে জ্ঞানটি বৃদ্ধি পাবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আর অনলাইন ক্লাসগুলি তোমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবে। তোমাদের সবাইকে অসংখ্য